ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আচ্ছা ধরুন না, নদীর শান্ত স্রোতে নৌকায় ভাসছি আমরা। আমাদের মাথার উপর পূর্ণিমার চাঁদ রয়েছে, চারিদিকটা নিস্তব্ধ। গরম গরম তেলে ভাজা আর মুড়ির গন্ধ বাতাসে মিশে আছে। রাতের নীরবতা ভেদ করে কখনো কখনো পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে, আর সঙ্গে নদীর জলের কলকল শব্দ। নদীর পাড়ের গাছপালার ছায়া যেন কোনো অজানা রহস্যের ইঙ্গিত দিচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে আমাদের মাঝেই কেউ একজন ভৌতিক গল্প বলতে শুরু করলেন। ব্যাপারটা কেমন হবে? তাহলে চলুন আজ ফিরে যাওয়া যাক সেই ছেলে মানুষের দিনে। আজ আপনাকে আমি একটা অসাধারণ গল্প শোনাতে চলেছি, যে গল্পটি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। গপ্পখুড়ের পর্দায় আমি সুদর্শন আজ চলে এসেছি আপনাকে শোনাতে লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে নারায়ণ মাঝির নৌকো সিরিজের প্রথম গল্প। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি আজকের গল্পে। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, সঙ্গীতা, অঙ্কিতা, লাবণ্য এবং অনিকেত। শুরু হচ্ছে আজকের গল্প, নারায়ণ মাঝির নৌকো। বৈশাখ মাস, তবুও ভোর থেকেই আকাশে কালো মেঘ মুখ ভার করে বসে আছে। একটু সকাল হতে না হতেই অঝোরে বৃষ্টিপাত শুরু হলো। শন শন শব্দে বয়ে চলেছে ঠান্ডা জলীয় বাতাস। সেই বাতাসের নির্দেশনায় তাল মিলিয়ে মাথা দুলিয়ে নৃত্যে মগ্ন হয়ে উঠেছে বড় বড় সারি সারি গাছ। ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ঘাটের জলের মধ্যে টুপটাপ টুপটাপ শব্দ করে চলেছে। নারায়ণের স্ত্রী কমলা শিলনোড়াতে ভেজানো ছোলার ডাল, আদা ও কাঁচা লঙ্কা বাটা শুরু করেছে। ছোলার ডালের এই বড়া খেতে নারায়ণ খুবই ভালোবাসে। আজ তাদের দুপুরের খাবার খিচুড়ি আর ছোলার ডালের বড়া। এই আবহাওয়ার জন্য এই খাবার একেবারে উপযুক্ত। নারায়ণের খাবার নিয়ে অত বাতিক নেই, যা দেওয়া হয় তার স্বাদ ভালো হলেই সে খেয়ে নেয়। আজ নারায়ণ খেতে খেতে বলল, বাহ কমলা, আজ তো বড়াটা দারুণ খেতে হয়েছে। আর কি একটু আসে নাকি নাকি সব শেষ? কমলা হেসে বলল, কেন, তুমি কি আরো কটা খাবে? না না, আমার লাগবে না। একটু বেশি থাকলে সন্ধেবেলা নিয়ে এসে তোমার কি। এই হলো আসল কথা। নারায়ণ বাড়িতে ভালো মন্দ খাবার হলেই তা সে নিয়ে যায় ঘাটে এবং নিজের একান্ত স্নেহভাজন তিনজনকে সেই খাবার খাওয়ায়। এসব কমলার অজানা নয়, তাই আজও তার বলার আগেই সে সব কিছু ব্যবস্থা করে রেখেছে। স্বামীর কথা শুনে সে হাসি মুখে বলল, ডাল বাটা রেখে দিয়েছি, সন্ধ্যার আগে কটা ভেজে দেব, তুমি নিয়ে যেও ওদের জন্য, কেমন? নারায়ণ মাঝি হেসে আবার খাবারে মনোসংযোগ করলেন। নারায়ণের জন্ম হয়েছিল পূর্ববঙ্গে, সেখানেই তার বড় হয়ে ওঠা। পরবর্তীকালে দেশভাগের সময় নিজের স্ত্রী কমলাকে নিয়ে সে ভারতবর্ষের এই ছোট্ট গ্রাম ধিংড়িগড়ে এসে বসবাস শুরু করেছেন। এখানে এসে প্রথম দিকে সে কুলি মজুরি, জুতো সেলাই, কলকারখানায় মাল বওয়া এসবই করেছে, কিন্তু তাতে বেশি রোজগার হতো না। দুজনের সংসার টেনে টুনে চালাতে হতো। তাই পরে সে একটি নৌকো নিয়ে নদীতে যায় এবং সেখানে গিয়ে ভালো মাছ ধরে। তারপর মাছ ধরে এনে বাজারে ভালো দরে বিক্রি করে। এইভাবেই শেষ অবধি সে মাছ ধরাটাকে নিজের জীবিকা হিসেবে বেছে নেয়। তার কাছে এই কাজ কঠিন ছিল না। বাংলাদেশে থাকাকালীন নারায়ণ নিজের বাবার কাছেই এই কাজ রপ্ত করেছিলেন। নারায়ণের ছেলে পিলে নেই, তাই এতে দুজনের পেট ভালো মতোই চলে যেত। দরাজ মনের অধিকারী এই মানুষটি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও সাহসী প্রকৃতির। তাই এই গ্রামের মধ্যে ছোট থেকে বড়, ছোঁড়া থেকে বুড়ো সকলেই তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত। গ্রামের সবাই তাকে নারায়ণ মাঝি বলেই ডাকত। বিকেল হতেই বৃষ্টিটা থেমে গেল। সন্ধেবেলার দিকে কেবল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশ পরিষ্কার দেখেই নারায়ণ বেরিয়ে পড়ল ঘাটের উদ্দেশ্যে।
হাতে জাল আর কলাপাতায় মোড়া কয়েকটা বড়া ভাজা নিয়ে। গ্রামের মেঠো পথ তখনও ভালো করে শুকায়নি। পা টিপে টিপে ঘাটের কাছে পৌঁছল নারায়ণ। সেখানে পৌঁছে দেখল তার নৌকোতে আগে থেকেই টিমটিমে হ্যারিকেন বাতি জ্বালিয়ে বসে রয়েছে বিট্টু, পাপাই আর ভোলা। ওদের বেশি বয়স নয়, ওই 12-13 বছর বয়স হবে। নারায়ণের এখন যদি কোনো ছেলেপিলে থাকতো তাহলে আজ ওদের বয়সই হতো। ওদের দেখেই নারায়ণের মুখে স্নিগ্ধ হাসি খেলে গেল। নৌকার কাছে এসে কলাপাতায় মোড়া খাবারটা পাপাইয়ের হাতে দিয়ে বলল, এই ধর, তোদের কাকিমা পাঠিয়েছে। নৌকোতে জাল রেখে নারায়ণ মাঝি নৌকোতে উঠে বসল। তারপরেই শুরু হলো নারায়ণের ক্ষুদে বন্ধুদের রোজকার আবদার। ও মাঝি কাকু, গল্প শোনাও না গো একটা। গ্রামের সবার কাছে নারায়ণ মাঝি হলেও ওদের কাছে গল্প বলিয়ে মাঝি কাকু। নারায়ণ মাঝির কাছে গল্পের একটা পুরো ভাণ্ডার রয়েছে। বাংলাদেশে থাকাকালীন তার অনেক অদ্ভুত অদ্ভুত বিষয়, অনেক অভিজ্ঞতা হয়েছে। বিয়ের আগে কিছু বছর শ্মশানে শ্মশানে তন্ত্র সাধনাও করেছে। ভূত, প্রেত, দৈত্য, দানব, ডাকিনী, যোগিনী, তন্ত্রমন্ত্র এসব সম্বন্ধে অনেক গল্পই তার ঝুলিতে রয়েছে। ছেলেদের আবদার শুনে সে হেসে বলল, বলবো বলবো, কিন্তু তীরে বসে গল্প ঠিক জমবে না। মাঝ নদীতে গিয়ে আমরা জাল ফেলে নদীর বুকে ভেসে ভেসে আজ তোদের গল্প শোনাবো। হ্যাঁ। সবাই সম্মতি জানালো। জলের মধ্যে কলো কলো শব্দ করে নদীর বুক চিরে নৌকো এগিয়ে গেল। কিছুক্ষণ পর নৌকো এলো মাঝ নদীতে। এবারে নদীতে জাল ফেলা হবে। নারায়ণের এই জাল ছুঁড়ে ফেলার কায়দা দেখতে এই তিনজনেরই খুব ভালো লাগত। নারায়ণ যতক্ষণে জাল ফেলল, তারাও ততক্ষণে ছোলার ডালের বড়া আরাম করে খেল। তারপর নারায়ণ ওদের সামনে বসল। তাদের নৌকো ঘিরে রয়েছে কালো জলরাশি। দূর থেকে কানে আসছে শিয়ালের ডাক, তার সঙ্গে রাত পাখির ডানা ঝটফটানির শব্দ। নারায়ণ কানের পাশ থেকে একটা বিড়ি বের করে লুঙ্গির খুঁটে বাঁধা দেশলাই বের করল। তারপর হাওয়ার সাথে যুদ্ধ করে কোনো রকমে একটা কাঠি জ্বালিয়ে বিড়িটাকে জ্বালাতে সক্ষম হলো। তারপর বিড়িতে একটা লম্বা টান দিল নারায়ণ। তারপর ওদের তিনজনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তারপর বল, আজ কিসের গল্প শুনতে চাস তোরা? যা বলবো সেই গল্প শোনাতে পারবে। তোমার ঝুলিতে কি অনেক গল্প আছে মাঝি কাকু? ওরে, গল্প তো বেশিরভাগই বানিয়ে বানিয়ে বলতে হয়। আমি তো আর গল্প বলি নে রে। যা বলি তা হলো আমার জীবনের অভিজ্ঞতা। আর গল্পের তো শেষ আছে, কিন্তু অভিজ্ঞতার কোনো শেষ নেই, বুঝলি? ভোলা বলল, যা ইচ্ছে বলো না মাঝি কাকা, আর যে তস হয় না। আচ্ছা, তুমি তোমার ছোটবেলায় একটা গল্প বলো না। যখন তুমি আমার বয়সী ছিলে তখনকার একটা গল্প, যখন তুমি বাংলাদেশে থাকতে। নারায়ণ বিড়িতে আরেকটা টান দিয়ে বলল, তোদের বয়সী যখন, তখন তো বাবার সাথে কাজে নেমে পড়েছি রে। মা মারা যাওয়ার পর বাবার পাশে পাশে ঘুরে কত অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তারপর বাবা মারা যেতে বহু বছর ঘর ছেড়ে বৈরাগী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। কত জব্বর জব্বর সাধু সঙ্গ লাভ করেছি ঘুরে ঘুরে। সেসব গল্প একদিন বলবো খন, কিন্তু আজ তোদের বরং আরও ছোটোবেলার একটা ঘটনা বলি। আমি তখন ওই বছর 5-6-এর, তাই সব কিছু আমার স্পষ্ট মনে নাই। এই ঘটনার বেশিরভাগটাই বড় হওয়ার পর বাবার মুখে শুনেছি। ওরা সবাই গল্প শোনার আগ্রহে জড়সড় হয়ে বসল। নারায়ণ মাঝি বিড়িতে একটা শেষ টান দিয়ে বলতে শুরু করলেন নিজের গল্প। বহুদিন আগের কথা, তখনও দেশভাগ হয়নি। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মস্ত জমিদার ছিলে রমেন্দ্র প্রসাদ সান্যাল।
তার ছিল ডাক সাইটে প্রতাপ। তার মতো মানুষও খুব কমই দেখা যেত। প্রজাদের বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকতেন, সকলের সুযোগ সুবিধার ব্যবস্থা করতেন, দান ধ্যান করতেন। এক কথায় একেবারে আদর্শ জমিদার ছিলেন তিনি। জমিদারের স্ত্রী ছিল প্রভাবতী দেবী, তিনিও ছিলেন সাক্ষাৎ মা দুর্গা। কিন্তু তাদের জীবনে বিরাট দুঃখ ছিল। বিয়ের বহু বছর পরেও তাদের কোনো সন্তান হয়নি। পুজো অর্চনা, হোম যজ্ঞ কিছু করেও জমিদার গিন্নি মা হতে পারছিলেন না। এর মধ্যেই রমেন্দ্র প্রসাদের মা অধৈর্য হয়ে ঠিক করলেন ছেলের আবার বিয়ে দেবেন। প্রথম দিকে জমিদার তাতে রাজি ছিলেন না। তিনি তার স্ত্রী প্রভাকে খুব ভালোবাসতেন, কিন্তু বংশের প্রদীপ জ্বালানোর জন্য প্রভাবতী তাকে দ্বিতীয় বিবাহ করতে রাজি করালেন। জমিদারের ছোট বউটি ছিল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, নাম রত্নাবলী। বিবাহের 1 বছরের মধ্যেই সে গর্ভবতী হল এবং জন্ম দিল এক পুত্র সন্তানের। জমিদারের মা আদর করে তার নাম রাখলেন মহেন্দ্র প্রসাদ। আনন্দে সারা গ্রামে হই হুল্লোড় পড়ে গেল। এত বছর পর জমিদার বাড়িতে শিশুর কান্নার শব্দ শোনা গেল। সেই আনন্দে গ্রামে মেলা বসানো হলো। জমিদার বাড়িতে নাচ গানের আসর বসল। শুরু হলো প্রজাদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ, আরো কত কি। জমিদার বাবুর আনন্দের কোনো সীমা ছিল না। জমিদার বাড়িতে বড় বউয়ের থেকে কদর বাড়ল ছোট বউয়ের। এতে প্রভাবতী দেবী কষ্ট পেলেও স্বামীর আনন্দে তিনিও তখন খুব খুশি ছিলেন। তার নিজের সন্তান হয়নি বলে তার মনে অনেক দুঃখ ছিল। কিন্তু ছোট বউ রত্নাবলী নিজের প্রথম সন্তান মহেন্দ্রকে বড় বউয়ের হাতে তুলে দিল। সেই দিন থেকে জমিদার বাড়ির প্রথম উত্তর পুরুষ মহেন্দ্র প্রসাদ প্রভাবতী দেবীর কাছেই মানুষ হতে লাগলো। ইতিমধ্যেই রত্নাবলী আরও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তার নাম রাজেন্দ্র প্রসাদ। এই 2 পুত্র সন্তানের জন্মের পর থেকে জমিদার বাড়ি থেকে এত বছরের দুঃখের ছাপ ক্রমেই মলিন থেকে মলিনতর হয়েছে। জমিদার বাবুর মাও নিশ্চিন্তে পরলোক গমন করলেন। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। জমিদার বাবুর বড় ছেলে মহেন্দ্র প্রসাদের 5 বছর সম্পূর্ণ হলো। সারা গ্রামে তখন উৎসবের মরশুম। রাজা থেকে প্রজা সবার মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন মহেন্দ্র প্রসাদ হঠাৎ জমিদার বাড়ি থেকে উধাও হয়ে গেল, বাড়ির বড় বউ প্রভাবতী কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাই জন্য ঠিক করে তিনি মহেন্দ্রের খেয়াল রাখতে পারছিলেন না। বলাই বাহুল্য, মহেন্দ্র নিখোঁজ হওয়ার জন্য জমিদার বড় বউকেই দায়ী করলেন। জমিদার মশাইয়ের নির্দেশে চারিদিকে খোঁজ খবর শুরু হলো মহেন্দ্রর। 2 দিন পর মহেন্দ্রর খোঁজ মিলল। ওই গ্রামের উত্তর দিকে একটি ঘন জঙ্গল ছিল। তার মধ্যে একটি পুরনো জরাজীর্ণ মন্দির ছিল। সেই মন্দিরের ভিতরে পাওয়া গেল মহেন্দ্রর গলা কাটা লাশটা। 5 বছরের শিশুটির দেহ 2 খণ্ডে বিভক্ত হয়ে মাটিতে পড়েছিল। একদিকে পড়েছিল তার মাথা, আর অন্যদিকে তার বাকি দেহটা। মৃতদেহটার সামনে একটি হাড়ি কাঠ, যজ্ঞকুণ্ড এবং রক্ত লাগা মাটির মালসা পাওয়া গেল। এসব দেখে মনে হলো মহেন্দ্রকে কেউ বলি দিয়েছে। কিন্তু সেই পাষণ্ড যে কে, তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেখান থেকে মৃতদেহ তুলে নিয়ে এসে জমিদার বাড়িতে আনা হলো তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য। মহেন্দ্রর জন্মদাত্রী মা রত্নাবলী ভেঙে পড়ল। কিন্তু তার থেকেও বেশি দুঃখে জর্জরিত অবস্থা ছিল বড় বউ প্রভাবতীর। তিনি সন্তান স্নেহে মহেন্দ্রকে মানুষ করেছিলেন। তারই মাতৃত্বে বেড়ে উঠেছিলেন এই বাড়ির বড় ছেলে। নিজেকে দোষারোপ করতে করতে তিনি রত্নাবলীকে বললেন, ছোট, কাঁদিস নে রে। তোর এখন ভরা মাস, বেশি কান্নাকাটি করলে তোর শরীর খারাপ হবে, তোর পেটের বাচ্চারও ক্ষতি হবে। দোষ আমার,
আমি মহেন্দ্রকে আগলে রাখতে পারলাম না। আমার জীবনে মা হওয়া নেই রে। এবার থেকে তুই তোর সন্তানদের দায়িত্ব নিস। সত্যি তো, আমার নিজের সন্তান হলে আমি কি এতটা অসাবধান হতে পারতাম? নিজেকে নিজেরই ঘেন্না করছে রে। সব দোষ আমার, সব দোষ আমার। প্রভাবতীকে যে যাই বলুন না কেন, রত্নাবলী কিন্তু তাকে ভুল বোঝেনি। সন্তান হারানোর দুঃখ রত্নাবলীর সে প্রভাবতীর কোনো অংশেই কম ছিল না। তাই যা হয়েছে সেটা কপালের লিখন হিসাবেই সবাই মেনে নিয়েছিল। কয়েক মাস পর রত্নাবলীর আরও এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হলো রথীন্দ্র। জমিদার বাড়ি আবার খুশির জোয়ারে ভেসে গেল। মহেন্দ্রর মৃত্যুর পর গ্রামে যে দুঃখের কালো মেঘ চেয়েছিল, সেই মেঘ এই সন্তানের জন্মের পর কেটে গিয়ে আবার পরিষ্কার স্বচ্ছ আকাশের উদয় হলো। গ্রামে আবার উৎসব শুরু হলো। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমিদার বাড়ির লোকে একেবারে লোকারণ্য হয়ে উঠল। কিন্তু সেই আনন্দটাও বেশি দিন টিকল না। হঠাৎই একদিন মেজ ছেলে রাজেন্দ্র জমিদার বাড়ি থেকে নিখোঁজ হলো। আবার তার খোঁজ শুরু করা হলো, আর এবারেও তার মৃতদেহ পাওয়া গেল জঙ্গলের সেই পরিত্যক্ত মন্দিরে। মহেন্দ্রর মতো সেই একইভাবে তার দেহটাও দুটি খণ্ডে বিভক্ত হয়েছিল। তার মৃতদেহের সামনেও ছিল হাঁড়ি কাঠ, একটি যজ্ঞকুণ্ড এবং রক্তে মাখা মালসা। কাকতালীয় ব্যাপার শুধু এইটাই নয় যে মহেন্দ্র ও রাজেন্দ্রর মৃত্যু একইভাবে হয়েছে, বরং ভয়ের ব্যাপার এইটাই যে ওদের দুজনেরই যখন মৃত্যু হলো তখন ওদের বয়স 5 বছর। এই ঘটনার পর জমিদার বাড়িতে হাহাকার পড়ে গেল। জমিদারের সেজ ছেলে রথীন্দ্রকে নজরে নজরে রাখা হলো। পরপর 2 সন্তানের মৃত্যু দেখে রত্নাবলী এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তারপরও সেজ ছেলে রথীন্দ্রর আসন্ন মৃত্যু ভয় তাকে আরো বিধ্বস্ত করে ফেলেছিল। সেই অবস্থায় একটি কন্যা সন্তান প্রসব করেই সে মৃত্যুবরণ করল। গ্রামবাসীরা বলা বলি শুরু করল, নিশ্চয়ই জমিদার বাড়িতে কোনো ভয়ানক শক্তির অভিশাপ লেগেছে। তাড়াতাড়ি এর প্রতিকার না করলে জমিদার বাড়ির প্রত্যেকে একে একে ধ্বংস হয়ে যাবে। পর পর এতজনের অকাল মৃত্যুতে জমিদার রমেন্দ্র প্রসাদ বিচলিত হয়ে পড়লেন। প্রভাবতী দেবী বাড়ির দোষ কাটানোর জন্য প্রচুর পুজো করলেন। ব্রাহ্মণ ভোজন থেকে কাঙালি ভোজন কিছুই বাদ রাখলেন না। তবুও রথীন্দ্রর মৃত্যু আটকানো গেল না। ঠিক 5 বছর বয়সে অত্যন্ত কড়া পাহারা থাকা সত্ত্বেও রথীন্দ্র জমিদার বাড়ি থেকে উধাও হয়ে গেল। আর পরের দিন সেই একই অবস্থায় তার মৃতদেহ জঙ্গলের মধ্যে সেই মন্দিরেই পাওয়া গেল। সকলের মনে তখন একটাই প্রশ্ন, কে এই বলি দিচ্ছে? গ্রামে এতগুলো বাড়িতে এত শিশু থাকতেও তার নজর জমিদার বাড়ির ছেলেদের উপরেই কেন পড়েছে? এইসব প্রশ্নের কোনো যথাযথ উত্তর কারোর মনেই এলো না। প্রত্যেকেই লক্ষ্য করল জমিদারের 3 জন পুত্রেরই মৃত্যু হয়েছে তাদের 5 বছর পূর্ণ হওয়ার পর প্রথম অমাবস্যার দিনে। পর পর 3টি মৃত্যুর পর থেকেই সন্ধ্যের পর কেউ ওই জঙ্গলে আর প্রবেশ করত না। আর অমাবস্যার দিনে সকালবেলা থেকেই আর কেউ ওই জঙ্গলমুখ হতো না। গ্রামবাসীরা নিজেদের বাচ্চাদের চোখে চোখে রাখতে শুরু করলো। কেউ নিজেদের বাচ্চাদের আর মাঠে ঘাটেও খেলতে দিত না। সারা গ্রামে ভয়ের কালো ছায়া নেমে এলো। অনেকেই সেই গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে লাগলো। প্রভাবতী দেবী মা হতে পারেননি, আর রত্নাবলী মারা গেছে। সুতরাং জমিদার বংশে এখন কেবলমাত্র একটি উত্তরসূরি রয়ে গেল। সে হলো জমিদার কন্যা পার্বতী। জমিদারের সবেধন নীলমণি এখন সেই।
সর্বক্ষণ পিতার সাথে ঘুরে বেড়ানোই তার নিত্যকর্ম। রমেন্দ্র প্রসাদেরও মেয়ে অন্তঃপ্রাণ, কিন্তু জমিদারের জমিদারি সেরে সন্তান সামলানো সম্ভব নয়। বড় বউকে কন্যার দায়িত্ব তিনি দিতে চাইলেন না, তাই বাড়ির এক ঝি পদ্মকে তিনি পার্বতীর দেখাশোনার দায়িত্ব দিলেন। পদ্মর কেবল একটাই কাজ, পার্বতীকে চোখে চোখে রাখা এবং কাউকে পার্বতীর ধারের কাছে না আসতে দেওয়া। পদ্মর স্বামী ছিল জমিদারের প্রধান প্রহরী, ওরা ওখানেই থাকতো, তাই পার্বতীকে চোখে চোখে রাখতে তার সুবিধাই হতো। পদ্মর ছোট্ট একটা ছেলে ছিল, তার বয়স পার্বতীর চেয়ে কম, কিন্তু সেই ছেলের থেকেও অধিক মমতা পদ্ম জমিদার কন্যার প্রতি উজাড় করে দিয়েছিলেন। এইভাবেই ভয়ে ভয়ে আরো কয়েকটা বছর কেটে গেল। চলে এলো পার্বতীর 5 বছরের জন্মদিন। যেদিন পার্বতী 5 বছর বয়সে পা দিল, সেদিন থেকেই বাড়ির প্রত্যেকের বুকে ভয়ের সঞ্চার হলো। এক অজানা আতঙ্কে সবার ঘুম উড়ে গেল। কেউ কেউ বলল, এতদিন শুধু জমিদারের পুত্র সন্তানদেরই হত্যা করা হয়েছে, সুতরাং এবারে কন্যাটি বেঁচে যেতেও পারে। কিন্তু আন্দাজে ভর দিয়ে তো পার্বতীকে ফেলে রাখা যাবে না। এই প্রজন্মের কোনো সন্তানই 5 বছর পার করে জীবিত থাকতে পারেনি। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই মেয়ে কি অভিশাপ থেকে বেঁচে বেরোতে পারবে, না এই সন্তানটিকেও কোনো অজানা শক্তি টেনে নিয়ে যাবে মৃত্যুর দিকে। তারপর দেখতে দেখতে চলে এলো অমাবস্যার সেই অভিশপ্ত রাত। জমিদার বাবু পদ্মকে ডেকে বললেন, আজ তোমার ছেলেকে তুমি তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। তুমি আজ শুধু আমার মেয়ের খেয়াল রাখবে, ওকে নিজের নজর থেকে কোনোভাবে সরাবে না, কাউকে দেখা করতে দেবে না ওর সাথে, এমনকি আমাকেও না। তোমাদের ঘরের বাইরে আমি তোমার স্বামী রতনকেই পাহারা দিতে বলেছি, ও আমার বিশ্বস্ত প্রহরী, ও থাকতে তোমাদের কোনো বিপদ হবে না। মনে থাকে যেন পার্বতীকে কোনোভাবেই নিজের চোখের আড়াল করবে না। রাত তখন গভীর। এই গ্রামের এক হাকিম সাহেব গিয়েছিলেন পাশের একটি গ্রামে। কাজ সেরে ওখান থেকে ফিরতেই এত রাত হয়ে গেছে তার। এই দুই পাশাপাশি গ্রামের মাঝে রয়েছে সেই ঘন জঙ্গল, যেই জঙ্গলে জমিদারের 3 জন পুত্রকে বলি দেওয়া হয়েছে। এটা সেই জঙ্গল। এই দুই গ্রামের মানুষজনদের এই জঙ্গলটি পেরিয়েই একে অপরের গ্রামে যাতায়াত করতে হতো, অন্য আর কোনো রাস্তা ছিল না। হাকিমবাবুর আজ ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে অসুস্থ মেয়ে না থাকলে তিনি আজ ওই গ্রামেই রয়ে যেতেন। অগত্যা পরিস্থিতির চাপে এই গভীর রাতে তাকে একাই জঙ্গলের মধ্যে দিয়ে নিজের বাড়ি যেতে হবে। জঙ্গলে প্রবেশ করতেই তার গাটা সমসম করতে লাগলো। একেই এই ঘন অন্ধকার, তার উপর আজ অমাবস্যা। হাকিমবাবুর মনে মনে ভয় হলেও একটাই সান্ত্বনা তিনি নিজেকে দিয়ে চলেছেন যে এতদিনে 5 বছরের ঊর্ধ্বের কেউ মারা যায়নি, আর তিনি সেই বয়স পেরিয়ে এসেছেন 60 বছর আগে। সুতরাং তার প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কম। এইসব ভাবতে ভাবতে তিনি যতটা সম্ভব কম আওয়াজ করে জঙ্গলের মধ্যে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছিলেন। কিছুক্ষণ পর তিনি সেই মন্দিরের সামনে এলেন, কিন্তু সেই মন্দির আর অন্ধকারাচ্ছন্ন নেই। মন্দিরের দেওয়ালে মশালগুলোতে আগুন জ্বালানো রয়েছে। মনে সাহস সঞ্চয় করে হাকিম মন্দিরের ভিতরে উঁকি মারলেন। মন্দিরের ভিতরে যজ্ঞের আগুন জ্বলছে, সামনে রয়েছে হাঁড়ি কাঠ আর সেই রক্ত মাখা মালসা। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন যজ্ঞকুণ্ডের সামনে পড়ে রয়েছে পার্বতীর গলা কাটা লাশ। সেই দেখে হাকিম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলতে লাগলেন জঙ্গলের মধ্যে দিয়ে। একবারের জন্য তিনি পিছনে ফিরে দেখলেন না। তার দৌড়ানো বন্ধ হলো জমিদার বাড়ির দরজার সামনে গিয়ে।
প্রহরীদের বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জমিদার বাবুকে ডেকে দাও, তার মেয়ে খুন হয়েছে, খুন হয়েছে গো। জঙ্গলে সেই মন্দিরে পার্বতীর গলা কাটা লাশ পড়ে আছে। আমি আমি নিজের চোখে দেখে এসেছি সেই দৃশ্য, আমি নিজের চোখে দেখে এসেছি। জমিদার সব শুনে বললেন, তা কি করে সম্ভব? পদ্ম আর পার্বতীর তো ঘরে থাকার কথা, ওদের ঘর পাহারা দিচ্ছে রতন নিজে। জমিদার তাড়াতাড়ি পার্বতীর ঘরের সামনে গিয়ে দেখলেন রতন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে, আর ঘরের মধ্যে পদ্ম মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওর পেটে একটা বিরাট ভোঁজালি গাঁথা রয়েছে। ঘরে রক্তারক্তি কাণ্ড দেখে জমিদার রতনের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করল। জ্ঞান ফিরতেই সে বলল, হঠাৎ করে কেউ আমার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করেছে, আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই জমিদার বাবু। আমার আমার আর কিছু মনে নাই, আর কিছু মনে নাই। জমিদার তৎক্ষণাৎ কিছু প্রহরী নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। জঙ্গলের মধ্যে সেই মন্দিরে পৌঁছে তিনি তার কন্যা পার্বতীকেও পূর্বের 3 সন্তানের মতো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তার দেহটাও 2টি খণ্ডে বিভক্ত। পার্বতীর দেহ নিয়ে বাড়িতে ফিরে আসতেই জমিদার খবর পেলেন তার একনিষ্ঠ বিশ্বাসী প্রহরী রতনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ কেউ বলল রতনই প্রত্যেকটি শিশুকে হত্যা করেছে এবং শেষ অবধি নিজের স্ত্রীকে হত্যা করে নিরুদ্দেশ হয়েছে। কিন্তু এই হত্যাগুলোর পিছনে রতনের আসল উদ্দেশ্য কি হতে পারে তা জমিদার মশাই বুঝতে পারলেন না। কেউ কেউ তো আবার এই প্রত্যেকটি মৃত্যুর জন্য প্রভাবতী দেবীকে দায়ী করলেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। তাই তার স্বামী তাকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র সন্তান লাভের জন্য দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। তাই সেই সন্তানদের তিনি তার স্বামীর জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। নিশ্চয়ই তিনি রতনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজগুলো করেছিলেন। সম্ভবত প্রভাবতী দেবী নিজেই রতনকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। জমিদার বাবু নিজেও এই ব্যাখ্যাগুলো ছাড়া কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা খুঁজে পেলেন না। চিরুনি তল্লাশি করেও রতনের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। পার্বতীর শেষকৃত্য সম্পন্ন হলে জমিদার নিজের স্ত্রী প্রভাবতীকেও সন্দেহর বশে প্রায় এক ঘরে করে দিলেন। জমিদার বংশের কুল দীপক বলতে তখন আর কেউ রইল না। এতগুলো নির্মম মৃত্যুতে জমিদার রমেন্দ্র প্রসাদ মর্মাহত হয়েছিলেন। অন্যদিকে বড় বউ প্রভাবতীর বাবাও ছিলেন প্রভাবশালী জমিদার। তিনি মেয়ের এই অপমানে ক্রুদ্ধ হয়ে নিজের মেয়েকে নিয়ে চলে গেলেন। কোনো এক নাম না জানা মানুষের অভিশাপে জমিদার মশাইয়ের জীবন তছনছ হয়ে গেল। একা হয়ে পড়লেন জমিদার রমেন্দ্র প্রসাদ সান্যাল। অনেকে তাকে আবার বিবাহ করার অনুরোধ করলেন, কিন্তু তিনি আর বিবাহ করতে রাজি হলেন না। এতক্ষণ অবধি কেউ জানতেও পারল না যে কে এই হত্যাকারী, কি জন্য সে জমিদারের সন্তানদের বেছে নিয়েছিল বলির জন্য। কেটে গেল আরও একটা বছর। এই কয়েক বছরে রতনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহত পদ্মর ছেলে তার একমাত্র ভাই ভুবন ও তার স্ত্রীর কাছেই বড় হচ্ছিল। মামিকে সে মামনি বলতো এবং মামাকে বাপি বলে ডাকত। তাদের কোনো সন্তান ছিল না, তাই জন্যই মামা মামির কাছে এই শিশুটির সন্তান স্নেহেই বড় হচ্ছিল। এই ছেলেটি ছিল অত্যন্ত দুরন্ত প্রকৃতির, তবুও গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত তার মিষ্টি হাসির জন্যে। ছেলেটির চোখে যেন সাহসের দীপ্তি খেলত। তাকে গরিব ও সাধারণ পরিবারের সন্তান বলে মনেই হতো না। গায়ের উজ্জ্বল শ্যামবর্ণ রং, টিকালো নাক, বড় কান এবং চওড়া কপালের জন্য এই ছোট বয়সেও ছেলেটি সবার দৃষ্টি আকর্ষণ করত। প্রত্যেক অমাবস্যায় ভুবনের বাড়িতে কালী পুজো হতো। সেদিনও পুজোর জন্য ভুবনের স্ত্রী নিজে হাতে ভোগ রান্না করেছে।
আর ভুবন পুজোর জিনিসপত্র আনতে গেছে। ফিরে এসে দেখলো তার বাড়ির সামনে প্রচুর লোক ভিড় করে আসে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলো তার স্ত্রী কান্নাকাটি জুড়েছে। তাদের ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে হই হই পড়ে গেল। সবাই খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। দুপুর গড়িয়ে বিকেল, তারপর বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। ছেলের কোনো খোঁজ পাওয়া গেল না। ভুবন স্ত্রীকে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে বলল, তুমি এত ভেবো না, আমি ঠিক আমাদের বাবুকে খুঁজে নিয়ে আসব। আমার মনে হচ্ছে রতন ফিরে এসেছে, ওই নিজের ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। এমন সময় ওদের ঘরের দরজায় ঠকঠক শব্দ হলো। দরজা খুলে যাকে দেখলো, তাকে দেখে পায়ের তলার মাটি সরে গেল ভুবনের। সামনে দাঁড়িয়ে রয়েছেন জমিদার বাড়ির বড় গিন্নি প্রভাবতী দেবী। মাথায় একটা কাপড় দিয়ে নিজের মুখটাকে কোনো রকমে ঢেকে রেখেছেন তিনি। তবুও তাকে চিনতে অসুবিধা হলো না ওদের। তাকে দেখেই ভুবনের স্ত্রী চেঁচিয়ে বলে উঠল, ওরে ডাইনি, নিজের বাড়ির বাচ্চাদের খেয়ে এখন আমার বাড়ির ছেলেটার ওপর নজর পড়েছে তোর। তাই ভাবি অমাবস্যার দিনে ছেলেটা কোথায় হারিয়ে গেল। তার মানে গ্রামের সবাই জমিদার মশাই ঠিকই বলতেন, তুই বাচ্চাগুলোকে বলি দিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। কথা শেষ করে প্রভাবতী দেবীর গলা টিপে ধরল ভুবনের স্ত্রী। কোনো রকমে ভুবন তাকে সারিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি করছোটা কি তুমি গিন্নি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? উনি আমাদের জমিদার গিন্নি, উনি আমাদের মা। মা? কিসের মা? যে এতগুলো বাচ্চাকে খেয়েছে তাকে মা বলা যায় না। আমি এখনই জমিদার বাবুকে গিয়ে বলছি, তারপর দেখবে এই ডাইনির কি অবস্থা হয়। বল আমার ছেলে কোথায়? বল, চারটে বাচ্চা খেয়েও তোর স্বাদ মেটেনি, আবার আমার ছেলেটাকেও খেতে এসেছি। তুমি ভুল করছো, গিন্নিমা ও কাজ করেনি। ভুবনের স্ত্রী এবং প্রভাবতী দেবী দুজনেই অবাক। ভুবন প্রভাবতী দেবীকে ভিতরে এনে বসালো। প্রভাবতী দেবী বললেন, তুমি সব জানো ভুবন? না মা, সব জানি না, শুধু এটুকু বিশ্বাস করি ও কাজ আপনি করেননি। যদি করতেন তাহলে অমাবস্যা অবধি অপেক্ষা করতেন না, কিংবা বাচ্চাদের 5 বছর হওয়া অবধি অপেক্ষা করতেন না, আর বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকে তাদের হত্যাও করতেন না। প্রভাবতী দেবী চোখের জল মুছে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার বউকেও তো দোষ দেওয়া যায় না। সে যে একজন মা, সন্তানের জন্য তার হৃদয় ব্যাকুল হবে, এটাই তো স্বাভাবিক। প্রভাবতী দেবী এবারে একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর বলতে শুরু করলেন, তোমরা তো জানো আমার বাবা এসে আমাকে 1 বছর আগে নিয়ে চলে গিয়েছিলেন। আমাদের গ্রামে ফিরে গিয়ে আমি বাবার সঙ্গে বাবার জমিদারের কাজে হাত লাগালাম, সমাজসেবামূলক কাজে মন দিলাম। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এই কয়েকদিন আগের কথা, আমাদের কাছারিতে গিয়ে আমি রতনকে দেখতে পেলাম। সে ছদ্মবেশে কাজ করলেও তাকে চিনতে আমার অসুবিধা হলো না। প্রহরীদের বলে রতনকে বন্দি করলাম, কিন্তু তোমাদের জমিদার মশাইকে খবর পাঠানোর আগে আমি নিজে রতনের সাথে কথা বললাম। রতনের বাবাও জমিদার বাড়িতে কর্মরত ছিলেন। রতনও ছোট থেকে জমিদার মশাইয়ের সঙ্গেই বড় হয়েছে। ওর মুখে যা শুনলাম তা শুনে আমার ভয়েতে গলা শুকিয়ে গেল। ওর থেকেই জানতে পারলাম জমিদার রমেন্দ্র প্রসাদের ঠাকুমা কালো জাদুতে সিদ্ধহস্ত ছিলেন। সারা দিন তিনি কালো বিদ্যার বই পড়তেন, চর্চা করতেন সেই সব বিদ্যার। তিনি চেয়েছিলেন তার বংশের কোনো পুরুষ অমরত্ব লাভ করে প্রবল ক্ষমতাশালী হয়ে এই জগৎ নিয়ন্ত্রণ করুক। এইরকম একটি পদ্ধতি কোনো এক পুঁথি থেকে তিনি উদ্ধার করেছিলেন।
সেই সাধনার নিয়ম অত্যন্ত ভয়ানক। সঠিকভাবে এই সাধনা করতে পারলে জাগ্রত হবে শয়তান, আর শয়তান এই সাধনায় সন্তুষ্ট হলে সেই সাধনাকারীর সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। এই সাধনায় সিদ্ধি লাভের পর যে যা চাইবে তাই সে পাবে। কিন্তু এই সাধনা চলাকালীন শয়তানের উদ্দেশ্যে 5টি নিষ্পাপ শিশুকে বলি দিতে হবে। তবে শিশুগুলি নিজের কিংবা নিজের বংশেরই হতে হবে। শিশুদের 5 বছর পূর্ণ হলেই প্রথম অমাবস্যার রাতে তাকে বলি দিতে হবে। তারপর তাদের দেহের রক্ত মাটির পাত্রে অর্পণ করতে হবে শয়তানকে। শয়তান সেই রক্ত পান করে সন্তুষ্ট হবে। রমেন্দ্রপ্রসাদের ঠাকুমা এই বিধি জানার পরও তা নিজে সম্পন্ন করেননি। তার ছেলে ছিল নিষ্ঠাবান, তাই ছেলেকে কবজা করা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু নাতি রমেন্দ্রপ্রসাদ ছিলেন অত্যন্ত লোভী। তাকে এই বিধি বলে গিয়েছিলেন তার ঠাকুমা। ভালো মানুষের মুখোশ পরে নিজের বাবাকে হত্যা করে জমিদারি সামলালেন রমেন্দ্র। তার সমস্ত অপকর্মের সঙ্গী ছিল ওই রতন। প্রথমে তিনি আমায় বিয়ে করে তার অমর হওয়ার স্বাদ মেটাতে চাইলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি মা হতে পারলাম না। কিন্তু সর্বনাশ হলো রত্নাবলীর। পরপর 4 জন সন্তানকে হারিয়ে সেও মৃত্যুবরণ করল। যেদিন পার্বতী আর পদ্ম মারা গেল সেই দিনের ঘটনাও রতন আমার কাছে নিজে মুখে স্বীকার করল। রতনী সেদিন রাতে জমিদারের কথা মতো নিজের স্ত্রীকে হত্যা করে পার্বতীকে নিয়ে গিয়েছিল জঙ্গলে। পার্বতীকে বলি দেওয়ার পর রতনকে তিনি কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যেতে বললেন, যাতে গ্রামবাসীদের সমস্ত সন্দেহ রতনের উপর গিয়ে পড়ে। কিন্তু গ্রামবাসীদের সমস্ত সন্দেহ শুধু রতনের ওপর না, আমার ওপরে এসে পড়ে। কিন্তু আপনি তো বললেন যে জমিদার শুধু নিজের ছেলেদেরই বলি দিতে পারবে, তবেই সেই সাধনা পূর্ণ হবে। কিন্তু পদ্মর ছেলে তো তার নিজের কেউ নয়। প্রভাবতী দেবী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, যদি কেউ না হতো তাহলে জমিদার এতদিনে আরেকটা বিয়ে করে ফেলতেন এবং নতুন বউয়ের থেকে আরেকটি সন্তান লাভ করে তাকেও বলি দিতেন। অমন স্বার্থপর লোক তীরে এসে নিজের তরি ডোবাবে, সেটা তোমরা ভাবলে কি করে? ভুবন অবাক হয়ে চেয়ে রইল জমিদার গিন্নির দিকে। তিনি বললেন, এখনো বুঝতে পারছো না ভুবন? তোমার বোনের ছেলে আসলে রতনের নয়, খোদ জমিদারের ছেলে। রতন এই কথাও নিজে আমার কাছে স্বীকার করেছে। তোমার বোন পদ্ম তোমাদের আদরের জমিদার শ্রী রমেন্দ্রপ্রসাদ সান্যালের রক্ষিতা ছিল। ওর ছেলেকে আমি নিজের চোখের সামনে জন্মাতে দেখেছি। কখনো ভাবিনি যে ওই ছেলেটি আমারই স্বামীর। আমার মনে ছিল পার্বতীর যখন 1 বছর বয়স তখন পদ্ম ওই ছেলেটিকে জন্ম দেয়, সুতরাং ছেলেটির বয়স এখন 5 বছর। আমি বুঝতে পারলাম ছেলেটির এখন মহাবিপদ, তাই তো তোমাদের কাছে ছুটে এলাম। তুমি এখনই জঙ্গলে যাও ভুবন। তোমার কপাল ভালো হলে আজ তুমি তোমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাবে। আর দেরি করো না, এক্ষুনি যাও। প্রভাবতী দেবী কথা শেষ করে মাথায় আবার ঘোমটা দিয়ে নিজেকে আড়াল করে ভুবনের বাড়ি থেকে বিদায় নিলেন। ভুবন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের কিছুটা পথ যাওয়ার পর সামনেই সেই মন্দির চোখে পড়ল ভুবনের। আজ মন্দির একেবারে অন্ধকারাচ্ছন্ন নয়। মন্দিরের গায়ের মশালগুলি আজও দাউ দাউ করে জ্বলছে। মন্দিরের ভিতর থেকে কেমন অজানা অচেনা মন্ত্রের শব্দ ভেসে এলো ভুবনের কানে। নিঃশব্দে মন্দিরের ভিতরে প্রবেশ করে একটি ভাঙা থামের আড়ালে লুকিয়ে ভুবন দেখল একটা পাথরের ঢিবির ওপর তার ছেলে হাসি মুখে বসে আছে। সামনে যজ্ঞকুণ্ডে আগুন জ্বালিয়ে জমিদার মশাই কি সব মন্ত্র বলছেন। তারপর তিনি একটা মালা নিয়ে তার ছেলেকে পরিয়ে দিলেন। ছেলেটির সারা গায়ে চন্দন লেপে দিলেন, মাথায় সিঁদুর পরিয়ে দিলেন।
শিশুটি নিঃশব্দে জমিদারের হাতেই সাজগোজ করছিল। তাকে যে বলি দেওয়া হতে চলেছে তা ওই নিষ্পাপ ছোট্ট শিশুটি কি করেই বা বুঝবে। জমিদার আবার যজ্ঞকুণ্ডের সামনে বসলে। এবারে তিনি গলার স্বর অতিরিক্ত মাত্রায় চড়ায় তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। ভুবন ধীরে ধীরে পা টিপে টিপে তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মন্দিরটা যেন কেঁপে উঠল। সঙ্গে শুরু হলো ভারী গলায় তীব্র হাসি। কোন অদৃশ্য শক্তি সেই হাসির উৎস তা ভুবনের চোখে পড়ল না। ভুবন আবার নিজেকে থামের পিছনে আড়াল করল। অন্যদিকে বাচ্চাটা ভয়তে কেঁদে উঠল। যজ্ঞকুণ্ডের আগুনের লেলিহান শিখা কুণ্ডলী পাকিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু সেই কুণ্ডলী পাকানো ধোঁয়া আর বাতাসে মিশে যাচ্ছে না। ধীরে ধীরে সেই ধোঁয়া শূন্যে একত্রিত হয়ে একটা বিশাল অবয়বের সৃষ্টি করল। সেই অবয়বটির গায়ের রং একেবারে কাজল কালো, রক্তবর্ণ চোখ তার। সেই চোখ থেকে আগুন ছিটকে বেরিয়ে যেন চারিপাশ ভস্ম করে দিচ্ছে। এই কি সেই শয়তান? ভুবনের হাত পা ঠান্ডা হয়ে গেল। শয়তান নিজে হাসি থামিয়ে শিশুটির দিকে তাকালো। লোভে তার জিভ বেরিয়ে গলা অবধি ঝুলে পড়ল। শিশুটি সেই ভয়ানক মূর্তি দেখে তারস্বরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জমিদার তাড়াতাড়ি উঠে গিয়ে শিশুটির হাত দুটো পিছন দিক দিয়ে বেঁধে ফেললেন। শিশুটির মাথা হাঁড়ি কাঠে দিয়ে জমিদার একটি তরোয়াল তুলে নিয়ে শয়তানের দিকে তাকিয়ে কি সব মন্ত্র বলে নিজের মাথায় ঠেকালেন। তারপর জমিদার তরোয়ালটা নিজের মাথার উপর তুলে চিৎকার করে ছেলেটির মাথা লক্ষ্য করে নিচের দিকে নামিয়ে আনতেই ভুবন ছুটে এসে জমিদারকে এক ধাক্কায় মাটিতে ধরাশায়ী করল। আকস্মিক আঘাতের জন্য প্রস্তুত ছিলেন না জমিদার, তাই ধাতস্থ হতে একটু সময় লাগলো তার। ততক্ষণে ভুবন শিশুটিকে কোলে তুলে নিয়ে তার হাতের বাঁধন খুলে দিল। জমিদার এসে এক ঘুষিতে ভুবনের চোয়াল ফাটিয়ে দিল। কিছুক্ষণ জমিদার এবং ভুবনের লড়াই চলল। তারপর জমিদার লক্ষ্য করল পূবের আকাশে হালকা হালকা ভোর হওয়ার আভা দেখা যাচ্ছে। জমিদারের মুখে একটা কালো ছায়া নেমে এলো, যেন আর কিছুক্ষণ পরই তার মৃত্যু আসন্ন। জমিদার নত জানু হয়ে শয়তানের কাছে ক্ষমা চাইতে লাগলো। ভুবনেরও চোখ পড়ল শয়তানটির দিকে। তার চোখ থেকে এখন রক্ত ঝরে পড়ছে। প্রবল রাগে সে চিৎকার করে উঠল। পুরো মন্দিরটা আবার কেঁপে উঠল। চারিদিকের দেওয়াল থেকে ইট জোরে জোরে মাটিতে পড়ল। জমিদার এই দৃশ্য দেখে ছুটে পালাতে গেল, কিন্তু হঠাৎ ভুবনের হাত ছাড়িয়ে ওর ছেলে ছুটে গেল জমিদারের দিকে। এক ধাক্কায় ওই ছোট্ট শিশুটি জমিদারকে মাটিতে ফেলে দিল। তার পা ধরে টানতে টানতে যজ্ঞকুণ্ডের সামনে নিয়ে এলো। রমেন্দ্র প্রসাদ ভয়ে ভয়ে তার কাছে ক্ষমা চাইল, কিন্তু ওই 5 বছরের শিশুটির দেহে তখন পাশবিক শক্তি। তার গলার স্বর তখন বিভৎস মোটা এবং ভারী। সে বলে উঠল, আমায় বলি না দিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। আমার রক্ত পিপাসা তোকেই মেটাতে হবে। তোর বলি যখন আমি গ্রহণ করতে পারলাম না, তখন তোকেই আজ আমি বলি হিসেবে গ্রহণ করব। তোর রক্তকেই আমি আমার পিপাসা মেটাবো। প্রবল হাসির শব্দে ভুবনের কানে তালা লেগে গেল। চোখের সামনে এসে দেখল তার ওই ছোট্ট ছেলেটির মধ্যে শয়তান প্রবেশ করেছে। শিশুটি এখন জমিদারের কাঁধের উপর চড়ে বসল। তারপর জমিদারের মাথাটা খামচে ধরে সে ওপর দিকে টানতে শুরু করলো। জমিদার কিছু করে নিজেকে ওই ছোট্ট বাচ্চার কবল থেকে ছাড়াতে পারছিলেন না। মৃত্যু যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন। বাচ্চাটির হাতের জোরে আস্তে আস্তে সর সর শব্দ করে জমিদারের মাথাটা ছিঁড়ে যেতে লাগলো।
জমিদারের গলার চামড়া ধরের চামড়ার থেকে আলগা হয়ে এলো। কিছুক্ষণ পর শিশুটি এক ঝটকায় জমিদার রমেন্দ্র প্রসাদের গলা টেনে একেবারে ছিঁড়ে শূন্যে ছুঁড়ে ফেলে দিল। ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে মন্দিরের মাটি লাল হয়ে গেল। ভুবন দেখল শিশুটি সেই রক্ত পান করছে আর জোরে জোরে হাসছে। কি যে মর্মান্তিক দৃশ্য সামনে দাঁড়িয়ে সে দেখল তা সেও সারা জীবনে ভুলতে পারবেন না। জমিদারের দেহ থর থর করে কিছুক্ষণ কেঁপে উঠে মাটিতে ধরাশায়ী হলো। সঙ্গে সঙ্গে শিশুটিও জ্ঞান হারালো। তার শরীরের ভিতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে এসে বাতাসে মিশে গেল। আর ঠিক তখনই পূব আকাশে সূর্য দেখা দিল। ভুবন এত কিছু দেখার জন্য প্রস্তুত ছিল না, তাই সে কিছুক্ষণ একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর ছেলেকে কোলে তুলে নিয়ে সবার চোখের আড়ালে নিজের বাড়িতে ঢুকে পড়ল। গ্রামের কাউকে সে ওই ভয়ানক ঘটনার ব্যাপারে কিছুই বলল না। ওদিকে জমিদার রমেন্দ্র প্রসাদের নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই তার খোঁজ শুরু করল এবং পরের দিন জমিদারের মৃতদেহ ওই অবস্থায় মন্দিরের ভিতর থেকে উদ্ধার হলো। এই দৃশ্য দেখে গ্রামবাসীরাও নানান আলাপ আলোচনা করল, কিন্তু আসল সত্যিটা ভুবন তাদের জানালো না, কারণ তার এই কথা কেউ বিশ্বাস করবে না যে শয়তান এসে তার ছেলের শরীরের মধ্যে প্রবেশ করে জমিদারকে হত্যা করেছে। শুনলে সবাই তাকে সন্দেহ করবে, তাই এক্ষেত্রে নিজের মুখটা বন্ধ রাখাই ভালো। ছেলের জ্ঞান ফিরতে ওরও এই ব্যাপারে কিছু মনে ছিল না। সেই ঘটনার পর ভুবন কিছুদিন ওই গ্রামে থাকলো। তারপর তারা সপরিবারে অন্য একটি গ্রামে গিয়ে সেইখানে স্থায়ী বসবাস শুরু করলো। নিজের গল্প শেষ করল নারায়ণ মাঝি। পাপাই, বিল্টু, ভোলা তিনজনেই একেবারে থম মেরে বসে রইল। এদের মধ্যে পাপাইয়ের বুদ্ধি একটু বেশি। নারায়ণ মাঝির প্রত্যেক গল্পের পরই তার কিছু না কিছু প্রশ্ন থাকে। এবারেও সেই একই রকম মুখভঙ্গি করে সে বসেছিল। ওর দিকে তাকিয়েই নারায়ণ বলল, কে রে, আজকে তোর কি প্রশ্ন আছে? জিজ্ঞাসা করলি না যে? সেই উত্তেজিত স্বরে বলল, তুমি তোমার পুরো গল্পে পদ্মর ছেলেকে সবসময় শিশু, সন্তান বা ভুবনের ছেলে কেন বললে? আমি জানতে চাই ছেলেটির আসল নাম কি ছিল? নারায়ণ মাঝি উঠে দাঁড়ালো। তার জাল গোটানোর সময় হয়েছে। এবারে দেখতে হবে কটা মাছ তার জালে ধরা পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নারায়ণ বলল, পদ্মর দাদা ভুবন ছিল একজন জেলে। মাছ ধরেই সে জীবিকা নির্বাহ করত। দাদাকে পদ্ম খুবই শ্রদ্ধা করত, তাই নিজের ছেলের নামও সে দাদার নামের আদলেই রেখেছিল, নারায়ণ। ছোটবেলায় তাকে ভুবনের ছেলে নারায়ণ বলেই লোকে ডাকত। আর এখন এই ধিংড়িগড় গ্রামে সেই নারায়ণ মাঝি আর তোদের মাঝি কাকু হয়ে উঠেছে, বুঝেছিস? নারায়ণের এই শেষ কথাটা শুনে ওরা তিনজনেই অবাক হয়ে বসে রইল। নৌকোতে লেগে নদীর জল ছলাৎ ছলাৎ শব্দ করে চলেছে। দূরে তখন আবার শিয়ালের ডাক শোনা গেল। অন্ধকার রাতে এইসব শব্দ ছাড়া আর কারোর কোনো কথা শোনা গেল না। সবাই এক দৃষ্টে চেয়ে রইল তাদের মাঝি কাকুর দিকে। মিচকি হেসে নারায়ণ মাঝি জাল গোটানো শুরু করল। শুনলেন নারায়ণ মাঝির নৌকো প্রথম পর্ব। আমাদের নিবেদনের এই সিরিজের প্রথম গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এর পরবর্তী গল্প আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে আরও একটি রোমহর্ষক কাহিনীর সাথে।